আজকে ডেট বলো কত? আজকে 4/9/24। আমরা পড়ছিলাম ভরকেন্দ্র। চ্যাপ্টারটার নাম শুধু ভরকেন্দ্র নয়, তার সাথে সাথে সাম্য, ওই সমস্ত জিনিস ছিল। তো ইকুইলিব্রিয়াম যেটা, সেটা ছিল। তো আমরা মেনলি যে ডিসকাশন গুলো করবো বলে, না আজকে ডাউট ক্লিয়ারের ক্লাস অ্যাকচুয়ালি আজকে বলেছিলাম একটু কন্টিনিউ করব এই আগের চ্যাপ্টারটা। আগের দিন বললাম যে তোদের তো ডাউট গুলো আমি দেখছি, তুই পাঠিয়েছিস আমি দেখেছি, ওগুলো আমি কতটা করা যায় আমি একটু ভয়েসে বলে দেবো। আর নেক্সট ডাউট ক্লিয়ারিং ক্লাস হয়তো আমরা কোনোভাবে শনিবার হয়তো রাখবো। ঠিক আছে? তো আরো ডাউট তৈরি কর, এগুলো আমি বলে দেবো। ওকে, চ্যাপ্টারটা একটু এগিয়ে যায়, কারণ কি তোমাদের তো চলেই এলো প্রায়। আর তোমাদের ডাউট গুলো আমি পার্সোনালি ক্লিয়ার করে দেবো, বা কিছু ডাউট থাকলে আমি গ্রুপে পাঠিয়ে দেবো। দেখো, আমরা পড়ছিলাম ভরকেন্দ্র। সেই ভরকেন্দ্র পড়তে গিয়ে আমরা প্রথমে ভরকেন্দ্র সংজ্ঞা পড়েছি, ডেফিনেশন পড়েছি। ডেফিনেশন পড়ার পর আমরা চলে গেছিলাম বুঝতে যে ভরের ভ্রামক বলতে কি বোঝায়, যেটাকে ইংরেজিতে বলা হয় মোমেন্ট অফ মাস। সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি যে কোনো একটা অক্ষ আছে, এটা যদি অক্ষ হয়, অ্যাক্সিস হয়, তার পাশে ধর কোনো একটা ভর আছে, M1 ভর। সেটা যদি অক্ষ থেকে লম্ব দূরত্ব যদি R1 হয়, তাহলে এই অক্ষ সাপেক্ষে এই ভরটির ভ্রামক হবে M1R1। এই যে ভরের ভ্রামক, এটা হচ্ছে স্কেলার রাশি, এটা কিন্তু ভেক্টর রাশি নয়। এই নিয়ে আমরা কি করে ভরকেন্দ্র নির্ণয় করা যায় দুটো বডির জন্য, সেটা আমরা ক্যালকুলেট করেছিলাম। তারপর আমরা ডিসকাস করেছিলাম ভার কেন্দ্র সম্বন্ধে। ভর কেন্দ্রকে বলা হয় সিএম, সেন্টার অফ মাস। আর ভার কেন্দ্রকে কি বলা হয়? সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি। এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। এটার ডেফিনেশন আমরা দিয়েছিলাম এবং বলেছিলাম যে কোনো একটা বস্তু বা বস্তু সংস্থার কোন বিন্দু দিয়ে অভিকর্ষজ বল বা ওজন বলটা ক্রিয়া করে তাকে আমরা ভারকেন্দ্র বলি। সেই ভারকেন্দ্র বলার সময় আমরা একটা নতুন টার্ম টার্ম আমাদের কাছে এসেছিল, সেটা কি বলতে পারবে কেউ? এখানে যেমন ভরের ভ্রামক এসেছিল, এখানে কিসের ভ্রামক আসবে? ভেরি গুড, ভারের ভ্রামক। এখানে এসছে ভারের ভ্রামক। ভার মানে কি? ভার মানে হচ্ছে ওজন। ওজন কি জিনিস? এটি হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ বল। তার জন্য আমরা ভারের ভ্রামক বোঝার আগে আমরা বলের ভ্রামক বুঝেছিলাম, যেটাকে আমরা ইংরেজিতে বলেছিলাম টর্ক। বাংলাতেও কিন্তু টর্ক বলে। তো আমরা এখান থেকে বলের ভ্রামক বুঝেছিলাম। বলের ভ্রামক যেটা, সেটাকে আমরা যদি ভেঙে ইংরেজিতে লিখি, তাহলে আমরা লিখবো মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ফোর্স। আর এটাকে আমরা আবার বাংলা ইংরেজি যাই হোক সেটাকে টর্ক বলি। এই রেপটা দেবে, নাহলে টর্ক হয়ে যাবে কিন্তু। টর্ক, এই টর্কটা কিন্তু হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি যদি হয় তাহলে তার মান আর দিক থাকবে। আর টর্কের ক্ষেত্রে আমরা ডেফিনেশন কি পেয়েছিলাম? টাউ সমান আর ক্রস এফ। এখানে আমরা এর মান কি পেয়েছিলাম? মান পেয়েছিলাম টাউ সমান হচ্ছে আর এফ সাইন থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে ওই যে অবস্থান ভেক্টর, যে বিন্দু সাপেক্ষে আরটা কি সেটা আমরা দেখছি, আর এফ এদের মধ্যবর্তী কোণ। এবার আরটা কি? অনেক সময় আর মানে আমরা সবসময় ভাবি অবস্থান ভেক্টর, একদম তাই অবস্থান ভেক্টর। কিন্তু কোন একটা বস্তুর উপর, ধরে না এখানে একটা বস্তু আছে, তার উপর এফ বল প্রয়োগ হয়েছে, এবং আমি এই অক্ষ সাপেক্ষে যদি বিবেচনা করি, এই অক্ষ সাপেক্ষে, তাহলে এই অক্ষ সাপেক্ষে যেখানে বল প্রয়োগ হয়েছে সেই প্রয়োগ বিন্দুর যে অবস্থান ভেক্টর, সেটাকে আমরা আর বলি। এগুলো আমরা ডিসকাস করেছিলাম। এটা দিক কি করে নির্ণয় করব? যেমন ভাবে আমরা এ ক্রস বি এর দিক নির্ণয় করেছি। যেমন ধরে নাও যদি এই বরাবর বল প্রয়োগ হয়, এখানে যদি আর হয়, তাহলে আর ক্রস এফ আমরা দেখেছিলাম এটা অক্ষ বরাবর উপর দিকে হবে। তো যাই হোক,
তাহলে আমরা এখানে দেখলাম এর ডাইরেকশন আছে a ক্রস b, যেমন ভাবে ক্যালকুলেট করে সেভাবে ক্যালকুলেট করব। যেমন ধরে নাও এবার এখান থেকে আমরা আর দেওয়া আছে, ধরে নাও 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এই ধরনের এফ কিছু একটা দেওয়া আছে, ধরে নাও 2i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এরকম যদি থাকে তাহলে তার ক্ষেত্রে টর্ক আমরা কি করে ক্যালকুলেট করি সেটা আমরা দেখেছি। এক্ষেত্রে টর্ক একটা এখানে আমরা ডিটারমিন্যান্ট করে ক্যালকুলেট করতে হয়, তাহলে আমরা পড়েছি। এবং সেক্ষেত্রে এটা একটা ভেক্টর রাশি দাঁড়ায়, কিছু একটা আই ক্যাপ বেরোবে প্লাস কিছু একটা জে ক্যাপ বেরোবে প্লাস কিছু একটা কে ক্যাপ বেরোবে, এরকম ধরনের রেজাল্ট বেরোয়। সেখান থেকে আমরা মান বার করতে পারি, সেখান থেকে আমরা দিক বার করতে পারি, সবকিছু করতে পারি। এগুলো আলোচনা করার পর আমরা করেছিলাম কাপল অফ ফোর্স। কাপল অফ ফোর্সেস কে বাংলায় কি বলা হয়? কি বলা হয়? দ্বন্দ্ব বল। সেই দ্বন্দ্ব বলের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করেছিলাম টর্ক কত হবে। সেক্ষেত্রে টর্ক সমান আমরা দেখেছিলাম ডি, এটা ডি যদি ভেক্টর হয় ক্রস এফ, এবং ডি মানে কি? ডি হচ্ছে এই যে দুটো বল ক্রিয়াশীল হচ্ছে কোন একটা বস্তুর উপর, এই দিক দিয়ে একটা বল প্রয়োগ হচ্ছে এফ, এইদিকে একটা বল প্রয়োগ হচ্ছে এফ, এদের মধ্যে যে কোনো একটা সাপেক্ষে অন্যটা যদি আমি ডাইরেকশন ভাবি ডি, বাম দিক সাপেক্ষে ডান দিকে, তাহলে সেটা হচ্ছে তোমার ডি ভেক্টর। এর মান কি হয়? এর মান হয় টাউ সমান হচ্ছে ডি এফ সাইন থিটা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অক্ষের সাপেক্ষে যদি আমরা বিবেচনা করি তাহলে এটাও তোমার এইদিকেও একটা ঘোরাচ্ছে, আবার এও ঘোরাচ্ছে। তার মানে আমরা দেখেছি যে দ্বন্দ্ব বলের জন্য যে টর্কটা সৃষ্টি হয় সেটা দুটো পরস্পর একই দিকে ঘোরাতে পারে, আবার দ্বন্দ্ব বলের সময় দুটো বল না ঘোরাতেও পারে, আবার দ্বন্দ্ব বলের সময় এরকম ফর্মুলা নাও হতে পারে, বিয়োগ হতে পারে। সেটা নির্ভর করছে যে দ্বন্দ্ব বলটা অ্যাকচুয়ালি বস্তুর উপর কোন ভাবে ক্রিয়াশীল। তার জন্য আগের দিন প্রিয়ন্তন একটা লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করেছিল, সেখানে আমাদের কেস ছিল এরকম যে এরকম চারখানা আমরা কেস ধরেছিলাম, চারটে এরকম কেস ধরেছিলাম। সেই কেসে আমরা জানার চেষ্টা করেছিলাম যে দ্বন্দ্ব বল কোথায় সব থেকে বেশি হবে। তো এখানে আমরা ধরেছিলাম এই বরাবর একটা ফোর্স, এই বরাবর একটা ফোর্স, এখানে আমরা ধরেছিলাম এই বরাবর একটা ফোর্স আর সেন্টার অফ মাস বরাবর একটা ফোর্স, এখানে আমরা ধরেছিলাম এই বরাবর একটা ফোর্স, এর সেন্টার অফ মাস যদি এইটা হয় তার বাম দিকে একটা ফোর্স এফ, আর লাস্ট কেসে আমরা ধরেছিলাম এটা সেন্টার অফ মাস, আর লাস্ট কেসে আমরা ধরেছিলাম যে এইটা যদি সেন্টার অফ মাস হয়, এখানে একটা ফোর্স, ওখানেই আর একটা ফোর্স, দুটো বিপরীত দিক। তো এখানে আমাদের প্রশ্ন ছিল এটা যদি কেস এ হয়, এটা কেস বি হয়, কেস সি হয়, কেস ডি হয়, প্রথম প্রশ্ন ছিল প্রশ্ন নাম্বার 1, তার দ্বন্দ্ব বল কোথায় প্রযুক্ত হয়েছে? দ্বন্দ্ব বল কোনটিতে, কোন কেসে প্রযুক্ত হয়েছে? কে বলতে পারবে? সাইদা বল, কোন কেসে দ্বন্দ্ব বল প্রযুক্ত হয়েছে? কোনটা? অপশন এ। আর কে বলো, কি বলছো? প্রতি ক্ষেত্রে, এ বি সি ডি সব ক্ষেত্রে। কারণ কি? দ্বন্দ্ব বল বলতে বোঝায় এক জোড়া বল যা বস্তুর উপর ক্রিয়াশীল হয়, যাদের মান সমান দিক বিপরীত। এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দ্বন্দ্ব বল প্রয়োগ হয়েছে, যদি আমরা ধরে নিই যে এই যে বলটা যেদিকে আর এই যে বলটা বিপরীত দিকে। এর জন্য আমরা দুটো ডাইরেকশন জানি, আমরা যখন ক্রস প্রোডাক্ট করেছিলাম যে এখানে আমরা ডট লিখতে পারি। ডট মানে কি আর ক্রস মানে কি? ডট মানে হচ্ছে ডট আর ক্রস এই দুটোই কিন্তু তলের সাথে লম্ব, দুটোই হচ্ছে তলের সাথে লম্ব। এবার বলতো দেখি ডটটা কি আর ক্রসটা কি, তফাৎ কোথায় এদের? তলের সাথে যদি লম্ব হয় ডট আর ক্রস, তফাৎ কি? ডট মানে কি প্রিয়ন্তন? কোনটা বাইরের দিকে যাবে? ডটটা হচ্ছে বাইরের দিকে উঠে আসবে, মানে উপরের দিকে, এই দিক দিয়ে চোখে মারবে বাইরের দিকে, আর ক্রসটা হচ্ছে ভেতরের দিকে। এবার এইটা কেন দিয়েছে? সবাই কি পাগল যে ডট আর ক্রস দিয়েছে? কেন এরকম দিয়েছে? তার কারণ
আগেকার যুগে যে তীরগুলো ছিল সেই তীরগুলো কিন্তু এরকম চারখানা তোমার খাঁজ ছিল পিছনে, চারটে খাঁজ ছিল। তাহলে তীরটার যদি তুমি এই দিক থেকে তাকাও তাহলে কেমন দেখবে, শুধু ডট দেখবে না। যদি আমার এইদিকে চোখ থাকে তাহলে আমরা এদিক থেকে কি দেখবো, এটাকে ডট দেখবো তো। তাহলে দেখো এখানে যদি একটা প্লেন হয় তাহলে এটা প্লেনের সাথে লম্ব হবে, কিন্তু প্লেনের যেদিকে তাকাচ্ছি সেদিকে খোঁজা মারছে। ডট হলো মানে হচ্ছে তলের সাথে লম্ব এবং তল থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। ক্রস মানে তাহলে কি, ক্রস মানে হচ্ছে দেখো এই যে তীর চিহ্নটা আছে, তীরটা ছিল, সেই তীরে আমরা আমরা তো নর্মালি এরকম দুখানা ফলা দেখি, আগে কিন্তু এরকম চারখানা ফলা থাকতো। চারখানা ফলার এই দিকে যদি আমাদের চোখ থাকে তাহলে আমরা কি দেখবো, চোখ কি দেখবে, চোখ দেখবে এরকম ক্রস, দেখবে না দেখবে না? কি গো, একটু হ্যাঁ হু বলো। তাহলে দেখো ডাইরেকশন কোন দিকে, এই দিকে। তাহলে এইটা যদি এখানে যদি পেপার হয় তাহলে এটা পেপারের ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে সেই জন্য ক্রস মানে হচ্ছে এটাও পারপেন্ডিকুলার কিন্তু ইনটু দা পেপার, ইনটু দা পেপার। আর ডট মানে কি মনে রাখবে, ডট মানে হচ্ছে আমি শুধুমাত্র এই ফলার ডগাটা দেখতে পাচ্ছি, যেটা খুঁচিয়ে আমার চোখে চলে আসতে পারে, তাহলে এটাও হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আউট অফ দা পেপার। তো এইগুলো নিয়ে কোনোদিন কনফিউশন যেন লাইফে না হয়, ঠিক? তাহলে এখানে প্রথম ক্ষেত্রে যেটা আমরা এঁকেছিলাম, এটা যদি সেন্টার অফ মাস হয়, এখানে যদি ক্রস হয়, এখানে যদি ডট হয়, তাহলে দেখতে পাচ্ছ ক্রস মানে কি টেনে ধরছে, ক্রস মানে ঠেলে দিচ্ছে, ডট মানে টেনে দিচ্ছে। তার মানে এখানে টর্ক ম্যাক্সিমাম, এখানে টর্ক ম্যাক্সিমাম। কেন ম্যাক্সিমাম? কারণ টর্ক মানে হচ্ছে এই যে দূরত্ব ডি আর যে কোনো একটা ফোর্সের মান এফ, তাহলে এই ডি এফ আর এখানে সাইন থিটা কি হবে, যেহেতু পারপেন্ডিকুলার এখানে হবে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি। আমাদের এদিকে কারেন্ট পালিয়ে গেল, তো কারেন্ট চলে গেলে নেটওয়ার্ক চলে যাবে। তোরা কেউ শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যালো 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 হ্যালো। দেখো, তো আমরা আমরা আলোচনা করছিলাম, একটা হচ্ছে ক্রস বলতে কি বোঝায়, একটা হচ্ছে ডট বলতে কি বোঝায়। এটা কোনোদিন আমাদের ভুল হবে না, মানে কোনোভাবেই ভুল যাতে না হয় তার জন্য আমরা একটা ডিসকাস করেছিলাম যে আগেরকার যুগে যে এখনো পাওয়া যায়, যে ধরনের, ধরো এই পিছন দিকটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এরকম 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 চারখানা থাকে, তারপর গিয়ে এরকম তোমার তীর থাকতো, আর এইদিকে এরকম। তার মানে কি এই দিকটা হচ্ছে তোমার ডট, আর এই দিক থেকে যদি তাকায় তাহলে হবে ক্রস, আর এই দিক থেকে যদি তাকায় তাহলে ডট হবে। তার মানে কি ডট মানে হচ্ছে যেন তীর চিহ্নটা উপরের দিকে উঠে আসছে, আর ক্রস মানে মানে হচ্ছে যেন তীর চিহ্নটা নিচের দিকে যাচ্ছে, তার জন্য ক্রসটা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে ডট বলতে কি বোঝায়, ডট বলতে বোঝায় যে পারপেন্ডিকুলার টু দ্য পেজ অ্যান্ড আউট অফ দ্য পেজ, পেজ থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। আর ক্রস বলতে বোঝায় কি, পারপেন্ডিকুলার টু দ্য পেজ অ্যান্ড ইনটু দ্য পেজ। এটা হচ্ছে ব্যাপার, এটা আমরা আলোচনা করছিলাম। এবার আমরা আলোচনা করব যে এই যে টর্ক, যেটাকে আমরা বললাম টাউ ইকুয়াল টু আর এফ সাইন থিটা, এই যে টর্ক, যদি ধর আরটা ধ্রুবক হয়, আর কনস্ট্যান্ট, সাপোজ ধরে নাও এফ হচ্ছে কনস্ট্যান্ট, মানে কি যেখানে বল প্রয়োগ করছে সেই প্রয়োগ বিন্দুটা, যে বিন্দু সাপেক্ষে বল প্রয়োগ করছে, ধরে নাও এটা হচ্ছে রেফারেন্স বিন্দু, রেফারেন্স মানে যেখান থেকে আমরা শুরু করছি, রেফারেন্স পয়েন্ট। আর যে বিন্দুতে বল প্রয়োগ হচ্ছে, এইদিকে এফ বল প্রয়োগ হচ্ছে, সেটা ধরে নাও এই বিন্দুতে প্রয়োগ হচ্ছে, এইটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু। তাহলে এখানে ওপি যে ভেক্টরটা হবে, এখানে ওপি, সেই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর, আমরা জানি। এবার তাহলে এটা যদি আর ভেক্টর হয় তাহলে আমরা জানি যে এটাকে যদি আমি একটু এগিয়ে দিই এরকম করে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা। তাহলে এক্ষেত্রে উৎপন্ন টর্ক যেটা হবে, সেটা কি করে আমরা ডাইরেকশনটাকে ক্যালকুলেট করব, সেটা হচ্ছে যে
আমরা যদি দেখি যে এফ ফোর্সটা এক্ষেত্রে এরকম করে এইদিকে যেহেতু ঘুরছে মনে হচ্ছে ফোর্সের জন্য, তাহলে এর ডাইরেকশন হবে এই বরাবর টর্কের ডাইরেকশন হবে। সেটা কি করে ভাববো, সেটা কি করে বুঝবো? সেটা বুঝতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে আমরা ডান হাত নেব, সেই ডান হাতের বুড়ো আঙুলটা ধর এরকম থাকলো, বুড়ো আঙুল। এবার আমি আঙুলটাকে বুড়ো আঙুলটাকে এরকম করে জড়াবো। তার মানে কি বুড়ো আঙুলের সাপেক্ষে অন্যান্য আঙুলগুলোকে জড়াবো, এরকম করে পর আঙুলগুলোকে জড়াবো। যদি দেখি যে এই বরাবর এফটা ক্রিয়াশীল, মানে এই যে ডাইরেকশন সেই বরাবর যদি ঘোরে, এই বরাবর যদি ঘূর্ণন হয়, যে বলটা প্রয়োগ হচ্ছে তার দরুন যদি ঘূর্ণন এই বরাবর হয়, তাহলে টর্কটা হবে এই বরাবর। বুঝতে পারলে কি বলতে চাইছি? একটু ভেবে নাও। ডান হাতের বুড়ো আঙুল ধরো, বুড়ো আঙুল উপরে নাও, হাতটাকে জড়ো করো, আঙুলগুলোকে জড়ো করার দিকে যদি ঘূর্ণন হয় বল প্রয়োগের ফলে, তাহলে সেক্ষেত্রে বুড়ো আঙুল যেদিকে থাকবে সেটা হচ্ছে টর্কের দিক। তার মানে যদি ধরে নাও এইটা হচ্ছে তোমার অক্ষ, এখানে একটা বস্তু আছে, সেই বস্তুকে এই বরাবর যদি বল প্রয়োগ করা হয়, এফ মানে কি ডট, ডট বরাবর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটা ঘুরবে কোন দিকে? বস্তুটা ঘুরবে কোন দিকে? মানে বামাবর্তী না দক্ষিণাবর্তী? এটা ঘুরবে এই বরাবর। এইদিকে যদি ডট হয় মানে কি এই দিকে টানছে, বাইরের দিকে টানছে। তার মানে এইটা হচ্ছে তোমার আর, এইটা হচ্ছে এফ, তাহলে ঘূর্ণন হবে তোমার এই বরাবর। যদি এই বরাবর ঘূর্ণন হয়, তাহলে সেক্ষেত্রে টর্ক কোন দিকে ক্রিয়াশীল হবে? তাহলে আঙুলগুলো এরকম যাচ্ছে, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে কাজ করবে? ভেবে বলো কি হবে? যদি এই বরাবর ঘূর্ণন হয় তাহলে উপর দিকে কাজ করবে, এই বরাবর বুড়ো আঙুল থাকবে, তাহলে এই দিকে হবে টর্ক। তার মানে এইটাকে আবার কর্স্ক্রু নিয়ম দিয়েও বলা হয়, যে স্ক্রু স্ক্রু যেমন থাকে, ধরে নাও আমাদের ছোট এরকম স্ক্রু থাকে, স্ক্রুটাকে যদি আমরা ড্র করি এরকম করে, স্ক্রু এর ক্রস সেকশন এরকম থাকে, একটা এখানে কাঠ থাকে, ধরে নাও কাঠ থাকে, স্ক্রু দিয়ে আমরা ফুটো করি কোনো একটা জায়গায়, গোল করি। স্ক্রুটা যখন এই বরাবর ঘুরছে তখন যে ডাইরেকশনে যাচ্ছে দক্ষিণাবর্তী স্ক্রু, তাই যাই হোক এটাকে পুরো ক্লিয়ারলি বোঝার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে একটা প্রিন্সিপলকে আমরা ফলো করব, আমরা শুধুমাত্র হাত ঘূর্ণনটাকে দেখার চেষ্টা করব। এই যে ঘূর্ণনটা, এই ঘূর্ণনটা বামাবর্তী না দক্ষিণাবর্তী বলো? একটা ঘূর্ণন হচ্ছে উপর থেকে যদি তুই দেখিস তাহলে দেখবি এই দিকে ঘুরছে, তাহলে টর্ক হবে এই বরাবর। যদি উল্টো দিকে ঘোরে, এইভাবে ঘোরে, তাহলে টর্ক হবে নিচের বরাবর। এই রেজাল্ট গুলো কি করে এসছে? এই রেজাল্ট গুলো এসছে কেবলমাত্র আর ক্রস এফ করে। যদি কিচ্ছু না মনে থাকে তাহলে আমরা এ ক্রস বি এর ডাইরেকশন যেমন করে ক্যালকুলেট করেছিলাম ঠিক তেমন করে ক্যালকুলেট করি। কিন্তু মনে রাখার জন্য আমরা কি করি? আমরা ধরে নিই যে কোন দিক বরাবর ঘুরছে সেই দিক বরাবর আমরা আঙুলগুলোকে বুড়ো আঙুলকে স্ট্রেট করে উপরের দিকে রেখে আঙুলগুলোকে জড়িয়ে নেব। এবার আঙুলগুলো যদি জড়ে এরকম করে যেদিকে ঘুরছে সেদিকে, তাহলে বুড়ো আঙুলের দিক যেটা হবে সেটা হবে টর্কের দিক। এইভাবে আমরা দিকটাকে ক্যালকুলেট করি। তাই যেমন যেমন আমাদের প্রবলেম আসবে তেমন তেমন করবো। এখানে কোনো প্রিন্সিপাল তোমাদের জিজ্ঞেস করবে না, প্রিন্সিপালটা কি তোমাদের ডাইরেকশন জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে তোমরা কিন্তু যেমন ধরে নাও আমি তোমাদের প্রশ্ন করি যে ধরে নে এইখানে একটা বস্তু আছে, এইটা হচ্ছে অক্ষ, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে ধরে নাও আমি এই বরাবর টানবো। কোন বরাবর টানছি? এই বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয়েছে সেই বলটা হচ্ছে ধরে নাও ডট, ফোর্সটা হচ্ছে এই বরাবর, তাহলে এই বরাবর উঠে আসছে, আর এইটা হচ্ছে আর। তাহলে এই ক্ষেত্রে এই বস্তুর ঘূর্ণন অক্ষ সাপেক্ষে কোন দিকে হবে?
এই বস্তুর ঘূর্ণন কোন দিকে হবে? এই বরাবর হবে। যদি এই বরাবর ঘূর্ণন হয় তাহলে দেখো তোমার আঙুলগুলোকে যদি ঘূর্ণনের দিকে তুমি জোড়াও তাহলে বুড়ো আঙুলটা নিচের দিকে হচ্ছে না উপরের দিকে হচ্ছে? নিচের দিকে হচ্ছে না উপরের দিকে হচ্ছে? এরকম করে যদি জোড়াও, যেদিকে যেদিকে ঘুরবে সেদিকে আঙুলগুলোকে জড়ো করতে হবে। প্রথমে দেখো এই দিকে তোমার বুড়ো আঙুল থাকবে নিচে, আর এই বরাবর তোমার আঙুলগুলো জুড়বে, সরি, এই দিক বরাবর আঙুলগুলো জুড়বে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এটা এটা এই বরাবর দিলে তবেই এরকম হবে। হাত এটা 2D 3D জিনিস, 2D তে ড্রয়িং করাটা একটু ডিফিকাল্ট। তোরা কি বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি অমর্ত্য? দেখো যেই বরাবর ঘুরবে বলে মনে হবে, যেই বরাবর ঘুরবে সেই বরাবর চারখানা আঙুলকে, তোরা আমার দেখতে পাচ্ছিস ফটোতে, চারখানা আঙুলকে এরকম ধরো, বুড়ো আঙুলটা উপরে ধরো, নিয়ে যেই বরাবর ঘুরবে প্রথমে স্ট্রেট থাকবে, প্রথমে আঙুলগুলো এরকম থাকবে, এরকম বুড়ো আঙুল আছে, বাদ বাকি আঙুলগুলো এরকম স্ট্রেট করে রাখো, এরকম স্ট্রেট করে রাখো। এবার তুমি দেখো যদি এই বরাবর ঘোরে তাহলে আঙুলগুলোকে আমি এই বরাবর জুড়ে দেবো, তাহলে বুড়ো আঙুল আপ ডাইরেকশনে থাকছে। কিন্তু এই জিনিসটা যদি এই বরাবর ঘোরে তা আমরা তো আঙুল বিপরীত দিকে ঘোরাতে পারবো না, আমরা তো তালুর দিকে ঘোরাতে হবে, বিপরীত দিকে কোনোভাবেই ঘোরাতে পারবো না। তাহলে যদি ঘূর্ণন যদি যদি ঘূর্ণন তোমার এই বরাবর হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু এই জিনিসটাকে হাতটাকে নিচের দিকে ঘোরাতে হচ্ছে, এইভাবে নিয়ে আমার তালুর দিকে আঙুলগুলোকে ঘোরাতে হচ্ছে, যেটা এই ক্ষেত্রে হচ্ছে। তার মানে এক্ষেত্রে টর্কটা হবে নিচের দিকে। এটা যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়, উই উইল ডিসকাস ইট ক্লিয়ারলি। এটা ভালো করে একবার মানে ইয়ে করো, মনে রাখার চেষ্টা করো। আমরা এটা ডিসকাস করব অফলাইন ক্লাসে। একবার মনে করিয়ে দিও যে ডাইরেকশনটা আমরা কি করে আহ, ভালো করে মনে রাখবো, সেটা আমরা দেখে নেবো। ঠিক আছে? কারণ 3D জিনিস 2D তে আঁকতে হচ্ছে, ইট ইজ ডিফিকাল্ট। কিন্তু একটু বই পড়ে নিও, এখানে তোমাদের দেখো কর্ক স্ক্রু দিয়ে দিয়েছে, স্ক্রু দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেটা মানে চাপ নেই। আমি এই হাতের তালু দিয়ে, ডান হাতের তালু দিয়ে করি, রেজাল্ট সবসময় একই রকম বেরোবে। কেউ তোমাকে কোনো প্রিন্সিপাল জিজ্ঞেস করবে না, ডাইরেকশন হয়তো জিজ্ঞেস করতে পারে, এটা হচ্ছে ব্যাপার। ওকে? তো যাই হোক, এবার আমরা দেখব যে এই টর্কের জন্য কৃতকার্য কি হয়। টর্কের জন্য কৃতকার্য, যেমন ধরো বলের জন্য আমরা কৃতকার্য করেছি, বলের জন্য কৃতকার্য কি করেছি? কৃতকার্য করেছি ডিডাব্লিউ সমান এফ ডট ডিএস, এরকম করেছি। তেমন টর্কের জন্য কৃতকার্য করব ডিডাব্লিউ সমান হচ্ছে টাউ ডট ডি থিটা। এবার ডি থিটা, এই টাউটা, টাউ মানে হচ্ছে টর্ক, যেটা এইটা আমরা দেখলাম অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর মানে কি? যেটা অক্ষ বরাবর হয়। একটা বস্তু যখন, এটা যদি অক্ষ হয়, একটা বস্তু যখন ঘোরে, এরকম করে ঘুরছে ধরে নাও, এইভাবে এইভাবে ঘুরে আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি টর্কটা কাজ করছে এই বরাবর, যদি তার ত্বরণ হয়। আর থিটাটাও হচ্ছে অক্ষীয় ভেক্টর, যদি এই বরাবর ঘোরে তাহলে থিটা এই বরাবর কাজ করবে, একই জিনিস। তাহলে থিটা যেদিকে, টর্ক সেদিকে ক্রিয়াশীল হবে। যদি কৌণিক ত্বরণ হয় তাহলে থিটা, থিটা ভেক্টর টর্কের দিকে থাকবে। যদি কৌণিক ত্বরণ হয় মানে কি, ও ঘুরছে যেদিকে, সেদিকেই আমি টর্ক দিয়েছি, তাকে আরো বেশি বেশি করে ঘোরাচ্ছি, তখন তোমার হবে টর্ক হচ্ছে, আমরা আগের দিন বলেছিলাম যে টর্ক যে হচ্ছে সেই ভেক্টর রাশি যেটা কৌণিক গতির ক্ষেত্রে সেরকমই ভূমিকা পালন করে, যেটা রৈখিক গতির ক্ষেত্রে বল সেই ভূমিকা পালন করে। তার মানে এখানে যেমন আমরা পড়েছিলাম
যে যেদিকে সরণ সেদিকেই যদি বল প্রয়োগ হয়, সেদিকেই যদি বল প্রয়োগ হয়, তাহলে ম্যাক্সিমাম হয়। একই দিকে হলে তাহলে এক্ষেত্রে হয় ত্বরণ হয়। আর যদি উল্টো হয়, যে একটা বস্তু ঘুরছে তাকে আমি আটকাচ্ছি, বলটা বিপরীত দিকে ক্রিয়াশীল করছি, তাহলে সেক্ষেত্রে তোমার হবে, যদি উল্টোটা হয়, এক্ষেত্রে এরকম হচ্ছে, ধরে নাও একটা বস্তু এরকম করে ঘুরছে, তাহলে সেক্ষেত্রে তার থিটা এইদিকে কাজ করবে। কিন্তু আমি যদি মন্দন করতে চাই, তাহলে টর্কটাকে আমাকে নিচের দিকে কাজ করাতে হবে, এক্ষেত্রে হবে মন্দন, কৌণিক মন্দন। দুটোই কিন্তু অক্ষীয় ভেক্টর। তাহলে এখানে কৌণিক, এখানে মন্দন কি করে হয় রৈখিকের ক্ষেত্রে, এটা হচ্ছে ত্বরণ। মন্দন করতে গেলে কি করব, এই দিকে যাচ্ছে বেগ নিয়ে বা এইদিকে তার সরণ হচ্ছে, আর আমি ফোর্স দিচ্ছি এই বরাবর, তাহলে এইটা হবে মন্দন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টর্ক এবং থিটা দুজনেই কিন্তু অ্যাক্সিয়াল ভেক্টর, দুটোই অক্ষ বরাবর, ঘূর্ণাক্ষ বরাবর কাজ করে। কখনো কখনো থিটা যেদিকে কাজ করে সেই দিকেই টর্ক কাজ করে, তখন টর্ক কাজ করার দরুন কৌণিক ত্বরণ সৃষ্টি হয়, এবং সে এক্ষেত্রে কিন্তু তার থিটা সময়ের সাপেক্ষে বেশি স্পিডে বাড়তে থাকে, বেশি হারে বাড়তে থাকে। আর যদি ঠিক উল্টো হয়, একটা ধরনের বিশাল জোরে কোনো জিনিস ঘুরছে, তাকে যদি আটকাতে হয়, তাহলে তার যে ঘূর্ণনের জন্য যে তোর কৌণিক সরণ হচ্ছে, সেই কৌণিক সরণের বিপরীত দিকে আমাদের টর্ক অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তার কৌণিক মন্দন ঘটবে এবং ধীরে 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 তার গতি, ঘূর্ণন গতি একটা টাইমে স্টপ হয়ে যাবে। এবং যদি তখনও টর্কটা ক্রিয়াশীল থাকে, তাহলে সে ধীরে ধীরে তার গতি স্টপ হয়ে যাওয়ার পরে সে বিপরীত দিকে ঘুরতে শুরু করবে। এই কথাগুলো কি বোঝা যাচ্ছে নাকি হাইপোথেটিক্যাল লাগছে? একটু আওয়াজ দাও, আমি শুনি। যেখানে 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 বুঝতে পারবে না সেখানে কিন্তু বলবে দিস আর ভেরি ইজি, কিন্তু যদি ক্লিয়ার হয়ে যায় তখন হবে ইজি। তাহলে আমরা মনে করছি, ধরে নাও টর্ক এবং থিটা একই দিকে কাজ করছে, তাহলে সেক্ষেত্রে তাহলে মনে করছি কোনো একটা কেস, যে ক্ষেত্রে আমরা আলোচনা করছি, মনে করি টর্ক এবং থিটা একই দিকে কাজ করে, তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল কত হবে, টর্ক এবং থিটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে, তো ভেক্টর রাশি 0 ডিগ্রি হবে, এক্ষেত্রে 0 ডিগ্রি হবে। তার মানে ডিডাব্লিউ সমান, যেটা টর্ক ডট ডি থিটা, সেখানে আমরা বলতে পারি টাও ডট ডি থিটা, তাহলে টাও ডি থিটা, তাহলে টাও ডি থিটা ইন্টু কস ফাই লিখছি, থিটা আর লিখছি না, কারণ থিটা হচ্ছে কৌণিক সরণ। এখানে আমরা ধরছি ফাই হচ্ছে এদের দুজনের মধ্যে কোণ, ফাই হচ্ছে 0 ডিগ্রি, তাহলে ডিডাব্লিউ সমান হবে টাও ডি থিটা ইন্টু কস 0 ডিগ্রি, তার মানে হবে 1, তার মানে এটা সমান হবে টাও ইন্টু ডি থিটা। এবার টাও এর মান আমরা কি পেয়েছি, টাও সমান আমরা পেয়েছি এক্ষেত্রে আর এফ সাইন থিটা। যদি আমরা বসাই এখানে, তাহলে ডিডাব্লিউ সমান আমি পাচ্ছি আর ইন্টু এফ ইন্টু সাইন থিটা, আর এখানে আছে ডি থিটা। তাহলে কোনো একটা বস্তুকে যদি আমি ঘোরাই, থিটা ওয়ান, যদি আমি থিটা ইকুয়াল টু থিটা ওয়ান কোণ থেকে থিটা ইকুয়াল টু থিটা টু কোণে ঘোরানো হয়, কোণে ঘোরানো হলে কৃতকার্য কত হবে, তখন কৃতকার্য কত হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন আর এফ সাইন থিটা ডি থিটা, মান কত, থিটা ওয়ান টু থিটা টু। তাহলে আর ইন্টু এফ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে গেল, তাহলে ডাব্লিউ সমান আর এফ ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, থিটা ওয়ান থেকে থিটা টু। এবার মনে রাখতে হবে, তোমরা মনে রাখবে যে ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা সমান হয় মাইনাস কস থিটা, আর ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা
সমান হয় শুধু সাইন থিটা। কারণ কি, দেখো কস থিটার ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে মাইনাস সাইন থিটা হবে, তার আগে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে সাইন থিটা হবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এক্ষেত্রে সাইন থিটার ইন্টিগ্রেশন যেটা হবে সেটা হবে আমার মাইনাস কস থিটা। তাহলে হবে আর এফ ইন্টু মাইনাস কস থিটা। তার লিমিট কি? লিমিট হচ্ছে নিচে থিটা ওয়ান, উপরে হচ্ছে থিটা টু। আগে থিটা টু বসবে, তারপর থিটা ওয়ান বসবে। তাহলে সমান আর ইন্টু এফ, আর ইন্টু এফ ইন্টু এখানে বসবে তোমার কি মাইনাস কস থিটা টু, মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা ওয়ান। তাহলে এইটা সমান হবে আর ইন্টু এফ কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু। এই ফর্মুলাটা যদি আমাদের ডাইরেক্ট মনে থাকে তাহলে কিন্তু আমরা কৃতকার্যের মান ডিরেক্ট বার করতে পারবো। আমরা একদম কোনো রকম কোনো চাপ হবে না, ফটাফট বার করতে পারবো। এবার যদি তোমাকে বলে একটা স্পেশাল কেস, একটা বিশেষ ক্ষেত্র যদি তোমাদেরকে বলে যে শুরুটা হয়েছে থিটা ওয়ান, এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে। প্রথমে যেদিকে আর তার সাথে লম্বভাবে বল প্রয়োগ করেছে, এইদিকে আর এর সাথে লম্বভাবে বল প্রয়োগ করেছে 90 ডিগ্রি কোণ করে। তারপর এই বস্তুটা এখান থেকে ধরে নাও এখানে ঘুরে গেছে, তার মানে এখন কোণ হয়েছে ফাইনালি ধরে নাও থিটা। এরকম করে ধরে ঘোরাচ্ছি, তাহলে যেদিকে এরকম করে টেনে ঘোরাচ্ছি তার মানে টর্কও নিচের দিকে, থিটাও নিচের দিকে। তার মানে এই কেসটা আমাদের ভ্যালিড, দুজনের মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। সেক্ষেত্রে ধরে নাও থিটা টুটা হচ্ছে থিটা। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? থিটা ওয়ান মানে হচ্ছে শুরুর কোণ, ইনিশিয়াল কোণ যখন শুরু। থিটা টুটা হচ্ছে ফাইনাল কোণ যখন আমি ক্যালকুলেশন করছি সেই মুহূর্তে টি ইকুয়াল টু টি তে। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হবে? এক্ষেত্রে কৃতকার্যের ফর্মুলা কত হবে? এক্ষেত্রে হবে মাইনাস আর এফ কস থিটা। দেখো মাইনাস ভুলে গেলে হবে না। ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আর এফ কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু। এখানে যদি বসায় আর এফ কস 90 ডিগ্রি মাইনাস কস থিটা, কস 90 মানে 0, তাহলে মাইনাস আর এফ কস থিটা। এটাকে আমরা কি লিখতে পারি গো? এটাকে আমরা কি লিখতে পারি? মাইনাস, এরকম লিখতে পারি কি? আর এফ কস থিটা মানে তো আর ডট এফ। তাহলে দেখো তাও আমি পেলাম, তাও সমান পেলাম আর ক্রস এফ, টর্ক পেলাম। আর টর্কের দরুন কৃতকার্য পেলাম আর ডট এফ। এইখান থেকে আমরা এদের দুজনের মাত্রা সম্বন্ধে কি আইডিয়া করতে পারি? কার মাত্রা কি হবে, কতটা তফাৎ হবে, কার মাত্রা কত কাটি হবে, কি করে তফাৎ হবে। হ্যালো, কোনটার মাত্রা কি হবে বলো? হ্যালো 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 হ্যালো। তাহলে টর্কের মাত্রা কি হবে? তুই তোরা আছিস না পালিয়ে গেছিস? হ্যালো, কি হবে? দুটোর একই মাত্রা হবে, কারণ কস থিটা সাইন থিটার তো কোনো মাত্রা নেই। তাহলে টর্কের মাত্রা সমান হবে আর এর মাত্রা, এফ এর মাত্রা, সাইন থিটার মাত্রা। তাহলে দেখো এল, এইটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1 আর এটা হচ্ছে 1।
তার মানে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার সরি মাইনাস টু। তাহলে টর্কের মাত্রা কিন্তু হচ্ছে ওয়ার্ক ডানের মাত্রা যা তাই, দুজনের মাত্রা একই। ওকে, তাহলে এর একক কি হবে? একক আমরা জুল লিখে ফেলবো না ডাইরেক্ট, আমরা লিখবো টর্কের একক হচ্ছে নিউটন মিটার। যদিও নিউটন মিটার মানে জুল, তবু আমরা জুল লিখবো না, নিউটন মিটার লিখবো, যাতে করে আমরা এখানে বুঝতে পারি যে এটা হচ্ছে একটা বলের ভ্রামক। যেহেতু বলের ভ্রামক, সেই জন্য ডাইরেক্ট জুল লিখে দিলে মনে হয় যেন কৃতকার্য, শক্তি এদের একক। টর্ক এবং টর্ক হচ্ছে এমন জাতীয় জিনিস যা কৌণিক গতির বা কৌণিক ত্বরণের সৃষ্টি করে, তার সেন্স আলাদা। সে একটি ভেক্টর রাশি, কৃতকার্য, তারপরে কৃতকার্য, তারপরে শক্তি, এগুলো সব স্কেলার রাশি। তার মানে এদের দুজনের কিন্তু রাশিগত দিক দিয়ে কোনো মিল নেই, কিন্তু এদের মাত্রা একই। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, অনেক সময় প্রশ্ন আসতে পারে, নিচের কোন দুটি রাশি একেবারে আলাদা হওয়া সত্ত্বেও, একেবারে আলাদা, কিন্তু এদের মাত্রা একই? এরকম যদি পড়ে, তার মধ্যে কিন্তু অপশানে যদি কোনোটা থাকে যে টর্ক বা বলের ভ্রামক এবং কৃতকার্য বা শক্তি, এগুলো থাকতে পারে, তাহলে সেটা হবে রাইট অ্যান্সার। ওকে, তাহলে এই যে বলের ভ্রামক আমরা আলোচনা করছিলাম, এই বলের ভ্রামক কিন্তু আমরা আহ আলোচনা করছিলাম শুধুমাত্র ভর কেন্দ্র আলোচনা করার সময়। তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা দেখবে আমরা কিন্তু বেসিক্যালি আলোচনা করছিলাম ভর কেন্দ্র, ভার কেন্দ্র, ভার কেন্দ্র, ভার কেন্দ্র আলোচনা করার সময় আমরা কি বলেছিলাম, যে কোন একটা বস্তুর ভার যে বিন্দুর মধ্যে দিয়ে ক্রিয়াশীল হয়, সেটা সেই বিন্দুটাকে আমরা ভার কেন্দ্র বলি। তাহলে এবার ধরে নাও কোন একটা বস্তু, তাহলে ভার কেন্দ্র নির্ণয় কি করে করব? নির্ণয় কি করে করব? নির্ণয় করার সময় আমাদেরকে ভারের ভ্রামক নিতে হবে, ভারের ভ্রামক নিয়ে নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? আমরা ধরে নেব প্রথমে অ্যাকচুয়াল যেটা আছে, ধরে নাও এখানে একটা m1 ভর আছে, এখানে একটা m2 ভর আছে, এখানে একটা m3 ভর আছে, এখানে একটা m4 ভর আছে, ধরে নাও এরকম চারখানা ভর আছে, থাকতেই পারে। এবং এইটা হচ্ছে আমার একটা সংস্থা, আর এইটা হচ্ছে তোমার ঘূর্ণাক্ষ, এইটা হচ্ছে ঘূর্ণাক্ষ, যার সাপেক্ষে এরকম করে ঘুরছে। এবং এক্ষেত্রে m1 যে ভর, সেটা অক্ষ থেকে লম্ব দূরত্ব তার হচ্ছে r1, m2 যে ভর, তার লম্ব দূরত্ব r2, m3 হচ্ছে r3, m4 এর ধরে নাও r4, এগুলো ধরো আছে। এবার আমরা ভার কেন্দ্র নির্ণয় করার সময় আমরা কি করব? আমি এই যে সমস্ত ভারগুলো আছে, যেহেতু তারা একই দিকে আছে, তাই তারা একই দিকে রোটেশন করবে, একই দিকে ভার কেন্দ্র হবে, মানে ভারের ভ্রামক হবে। তার মানে এইখানে তার ওজন কত হবে? m1g হবে, এর ভার কত হবে? m2g হবে, এর ভার কত হবে? m3g হবে, এর ভার কত হবে? m4g হবে। তার মানে সবারই ভার এরকম হচ্ছে। তাহলে m1 ভরের ভারের ভ্রামক কত হবে? m1 ভরের ভারের ভ্রামক কত হবে? m2 ভরের ভারের ভ্রামক কত হবে? m3 ভরের ভারের ভ্রামক কত হবে? m4 ভরের ভারের ভ্রামক কত হবে? বলো দেখি। হ্যালো 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 হ্যালো, ভারের ভ্রামক মানে কি? বলের ভ্রামক। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। m1g হচ্ছে ফোর্স, আর লম্ব দূরত্ব বলা আছে মানে আর সাইন থিটা কস থিটার দরকার নেই, r1 হবে। m2g হচ্ছে ফোর্স,
আর লম্ব দূরত্ব আছে মানে R2 হবে। M3G হচ্ছে ফোর্স ইন্টু R3 হবে। M4G হচ্ছে ফোর্স ইন্টু R4 হবে। তাহলে এখানে মোট ভরের ভ্রামক কত হবে? মোট ভরের ভ্রামক কত হবে বলো? তাহলে মোট হবে M1G প্লাস M1G R1 প্লাস M2G R1 R2 প্লাস M3G R3 প্লাস M4G R4। এবার এইটা আমি ভারের ভ্রামক নির্ণয় করলাম। এবার যদি আমাকে বলা হয় বলতো দেখি ভার কেন্দ্র কোথায়, তাহলে আমরা সেই কেন্দ্রবিন্দু সেই বিন্দুটাকে নির্ণয় করব যে বিন্দুর মধ্যে মোট ওজন ক্রিয়াশীল। তাহলে এই সংস্থার মোট ভর কত? এই সংস্থার মোট ভর কত বল? সব যোগ হবে। তাহলে মোট ওজন কত? তার সাথে জি গুণ হবে। তাহলে এখানে মোট যেটা আমরা ভারের ভ্রামক বার করলাম সেটা হচ্ছে এইটা। এবার আমরা নির্ণয় করব কি? ভার কেন্দ্র নির্ণয় করতে হলে ভার কেন্দ্র নির্ণয়ে আমরা কি ডেফিনেশন পেয়েছি? ভার কেন্দ্র মানে যে বিন্দু দিয়ে সংস্থার মোট ভার কাজ করে, ভার মানে ওজন কাজ করে। তাহলে এইটা যখন বলছে তখন মনে মনে আমি ফার্স্ট বার করব মোট ওজন কত, মোট ওজন বা ভার কত সংস্থার। এক্ষেত্রে হবে M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 ইন্টু জি। M1G হচ্ছে প্রথমটার ওজন, M2G হচ্ছে, এগুলোকে ডাইরেক্ট যোগ করে দিলাম কেন? কারণ সব হচ্ছে নিচের দিকে ক্রিয়াশীল এবং প্যারালালি। তাহলে এবার যদি আমাকে জিজ্ঞেস করে যে ভার কেন্দ্রটা কোথায়, তখন আমি বলবো মনে করি মনে করি ভার কেন্দ্রটি অক্ষ থেকে আর দূরত্বে অবস্থিত। তাহলে এই যে চিত্রটা আমার ছিল, এখানে ছিল অক্ষ, এখানে ছিল চারখানা ভর M1 M2 M3 M4 এরকম ছিল, সবারই দূরত্ব ছিল এরকম R1 R2 R3। এই যে সংস্থাটা এখন সেটা চেঞ্জ হয়ে কি হবে? এখানে হবে অক্ষ, এখানে আর দূরত্বের কোন একটা বিন্দুতে মোট ভর যেন লুকিয়ে আছে। যে ভর যে মোট ওজন কাজ করবে এর মধ্যে দিয়ে কত ওজন? M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 ইন্টু জি। এই টোটাল ওজন এই দিক দিয়ে কাজ করবে এবং দূরত্ব কত? আর দূরত্ব। তাহলে এই মোট এখানে ভারকেন্দ্র যদি আর দূরত্বে থাকে তাহলে সংস্থার মোট ভারের ভ্রামক কত হবে এক্ষেত্রে? চিরন্তন শুনতে পাসনি? সদর কেটে গেছে। দেখো এখানে এখানে ভার কেন্দ্রটা যদি অক্ষ থেকে আর দূরত্বে অবস্থিত হয় তাহলে আমরা জানি ভার কেন্দ্র হচ্ছে সেই বিন্দু যে বিন্দু দিয়ে মোট ভার কাজ করে। তাহলে আমরা ধরে নিলাম সেই বিন্দুটা অক্ষ থেকে আর দূরত্বে অবস্থিত। এখন আমি আমার প্রবলেমটা ছিল প্রিভিয়াসলি এরকম, এটা অ্যাকচুয়াল কেস। যদি আমি ভার কেন্দ্র ধরি তাহলে আমরা ধরবো এমন একটা বিন্দু যেখানে সমস্ত ভার কাজ করছে। এখন আমি এই সেকেন্ড কেস যেটা, এক্ষেত্রে মোট ভারের ভ্রামক কত হবে সেটা হচ্ছে আমার প্রশ্ন। এর সাথে আর গুণ হবে। তার মানে এক্ষেত্রে এক্ষেত্রে ভারের ভ্রামক কত হবে?
এটা হবে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 ইন্টু জি ইন্টু আর। তাহলে আগে আমার কি ছিল, সেটা আমার যা ছিল এখনো তাই হবে। তাহলে এই দুটোকে তুলনা করব, তুলনা করলে কি পাবো, তুলনা করলে এইদিকে পাবো এইটা m1, এইটাকে আগে লিখছি m2 প্লাস m3 প্লাস m4 ইন্টু জি ইন্টু আর সমান m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 প্লাস m4 r4 ইন্টু জি। এখানেও জি গুণ হবে, তাহলে এখানে জি জি কেটে যাবে দুই দিকে, তাহলে আর বেরোবে m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 প্লাস m4 r4 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4। এরকম করে আমরা ক্যালকুলেট করতে পারি ডিরেক্ট। তাহলে এইটা তো যেহেতু এগুলো সব বিন্দু ভর ধরেছি, শুধুমাত্র একদিকে ছিল তাই আমরা এরকম ক্যালকুলেট করেছি। তাহলে এইটা হচ্ছে ভার কেন্দ্রের অবস্থান আমরা নির্ণয় করলাম, ভার কেন্দ্র কোথায় অবস্থান সেটা নির্ণয় করলাম। এবার দেখো তো ভর কেন্দ্র কি করে, যদি ধরো আরেকটা আমার একটা প্রবলেম যদি আমরা এখন করি, প্রবলেম করে নাও এটা অক্ষ, এখানে একটা 2 কেজি বল আছে, 2 কেজি আছে, এখানে 4 কেজি আছে, এখানে 6 কেজি আছে। এদের কোঅর্ডিনেট হচ্ছে, এটা হচ্ছে 10, এটা 30, এটা ধরে নাও 60, আর এইদিকে আছে একটা 5 কেজি, এটা হচ্ছে -10, আর এখানে আছে 1 কেজি, এটা ধরে নাও -60, আর এইটা হচ্ছে অক্ষ, এই বিন্দুটা হচ্ছে 0, 0। এবার তোমাদেরকে জিজ্ঞেস করছে ভার কেন্দ্রের অবস্থান নির্ণয় করো। তাহলে ফর্মুলা কি, অমর তো ফর্মুলা কি, এক্ষুনি কি শিখলাম ফর্মুলা, ওখানে কটা ভর ছিল, আগের প্রবলেমে কটা ভর ছিল, টোটাল কটা ভর ছিল আগের প্রবলেমে, m1 m2 m3 m4 কটা ছিল, আরে সব পালিয়ে গেলি নাকি, 4খানা ভর ছিল। এখানে কখানা ভর, 5খানা ভর। তাহলে এখানে আমরা কি লিখবো, m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 এরকম করে লিখতে থাকবো, প্লাস m5 r5 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 প্লাস m5। এবার আমাকে বলো যে এই m1 ধরে নাও, যেটাকে তুমি m1 ধরবে, এখানে দেখো y অক্ষের কোনো পরিবর্তন নেই, সুতরাং সবাই x অক্ষের উপর অবস্থিত, এখানে x অক্ষের উপর সবাই অবস্থিত, সবাই x অক্ষের উপর অবস্থিত, সবাই x অক্ষের উপর আছে, y অক্ষের দিকে কিন্তু কেউ সরে নেই। তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো, যদি ধরে নাও এটা 1 নাম্বার ধরি, এটাকে 1 নাম্বার ধরছি, ধর m1 ধরছি, এটাকে m2 ধরছি, m3 ধরছি, m4 ধরছি, m5 ধরলাম। তাহলে m1 মানে কত, 1 কেজি, কিন্তু সাইদা বলো r1 কি বসাবো, -6 কেন, +6 কেন বসালাম না, সেটা হচ্ছে আমার প্রশ্ন। তার কারণ -x অক্ষের দিকে থাকার চেয়েও বড় কথা হচ্ছে এক্ষেত্রে যে ভারের ভ্রামকটা এই দিকে ঘোরানোর চেষ্টা করবে সংস্থাকে, এও এই দিকে ঘোরানোর চেষ্টা করবে, আর এই দিকে ঘোরানোর চেষ্টা করবে, এ এই দিকে ঘোরানোর চেষ্টা করবে, এই দিকে ঘোরানোর চেষ্টা করবে। একটা ডালা বাটখারা ধর, বাম দিকে যে ভর সে বাম দিকে ঘোরানোর চেষ্টা করে এইভাবে, ডান দিকের ভরটা এইভাবে ঘোরানোর চেষ্টা করে, দুজন মিলে কম্পিটিশন হয়, নিয়ে সমান হয়,
ভারের ভ্রামক গুলো সমান হয়, তারপরে জি জি কেটে দিই, তাই ভর সমান হয়। তাই যেহেতু যারা বাম দিকে আছে তারা বাম দিকের রোটেশনটা দেবে, তাই এখানে আমরা -6 বসাবো। প্লাস M2 মানে 5 কেজি, সেটা আছে কোথায়? -1 আছে। প্লাস এটা হচ্ছে 2 কেজি আছে কত? 1 এ। প্লাস 4 কেজি আছে কোথায়? 3 এ। প্লাস 6 কেজি আছে কোথায়? 6 এ। ডিভাইডেড বাই ভরগুলো বসিয়ে দাও। 1 প্লাস 5 প্লাস 2 প্লাস 4 প্লাস 6। তাহলে এখানে যা হবে তাই। তাহলে বাম দিকে থাকলে বাম দিকে থাকলে সেগুলো আমরা মাইনাস করে বসাবো, কারণ তাদের রোটেশন আলাদা হবে। এই যে আমরা ভার কেন্দ্রর ক্যালকুলেশনের যে ফর্মুলা পেলাম, ভর কেন্দ্র ক্যালকুলেশনের ফর্মুলা একেবারে একই, কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স কোথায় আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এবার আমরা জিজ্ঞেস করি ভর কেন্দ্র নির্ণয়। ভর কেন্দ্র নির্ণয় আমরা সবসময় এখনো পর্যন্ত কিন্তু 1D প্রবলেম করছি। 1D মানে সবাই এক্স অক্ষের উপর আছে, বা সবাই ওয়াই অক্ষের উপর আছে, বা আমরা একটা অক্ষ বরাবর সবাই আছে, সেরকম ধরনের ক্যালকুলেশন করছি। তো ধরে নাও এইটা হচ্ছে তোমার ঘূর্ণাক্ষ। এবার এখানে ধরে নাও একটা বস্তু আছে 1 কেজি, সে আছে 1 মিটার দূরত্বে। এখানে একটা বস্তু আছে 2 কেজি, সে আছে 2 মিটার দূরত্বে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে এর ভরকেন্দ্র অ্যাকচুয়ালি কোথায় আছে, এদের দুজনের ভরকেন্দ্র কোথায়, ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ভরকেন্দ্র যেহেতু বলা হয়েছে, তাই ভরের ভ্রামক নেব। ভরের ভ্রামক নেব কি করে নেব? এর ভরের ভ্রামক, এটাকে যদি আমি ধরি M1, এটাকে যদি ধরি R1, এটা যদি ধরি M2, এটা যদি ধরি R2, বড়টা R2 যদি ধরি, তাহলে ভরের ভ্রামক হবে M1R1 প্লাস M2R2। তারপর আমি কি কল্পনা করব? আমরা কল্পনা করব যে সমস্ত ভর একই ঘূর্ণাক্ষ, একই জিনিসকে আমরা কল্পনা করছি, যে সমস্ত ভর যেন কোনো একটা বিন্দুতে লুকিয়ে রয়েছে। সেই বিন্দুটাকেই আমরা সেন্টার অফ মাস বলি, ভরকেন্দ্র বলি। তাহলে আমরা মনে করছি যে সেন্টার অফ মাস ঘূর্ণাক্ষ থেকে আর দূরত্বে অবস্থিত। তাহলে এক্ষেত্রে ভরের ভ্রামক কত হবে? এক্ষেত্রে ভরের ভ্রামক হবে মোট ভর ইন্টু ডিস্টেন্স। তাহলে এই দুটো তো সেম। তাহলে তুলনা যদি আমরা করি, তাহলে এক্ষেত্রে আমরা পাবো M1 প্লাস M2 ইন্টু আর সমান M1R1 প্লাস M2R2 পাবো। তাহলে আর সমান, অতএব আর সমান M1R1 প্লাস M2R2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 পেলাম। তাহলে এইরকম করে আমরা 1D প্রবলেম গুলো খুব ইজিলি সলভ করতে পারছি। তাহলে ভরকেন্দ্রের যা ফর্মুলা দেখছি, ভারকেন্দ্রের ফর্মুলাও দেখছি প্রায় একই, একদম ডিটো একই। তাহলে ভরকেন্দ্র আর ভারকেন্দ্র কি একই, না আলাদা? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র নির্ণয়ে ফর্মুলা একেবারে একই। এখানে যে ফর্মুলা সেটার কথা বলছি, এখানকার ফর্মুলাটা। তাহলে তাহলে ভরকেন্দ্র আর ভারকেন্দ্র কি সবসময়, ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র কি সবসময় একই বিন্দু? বলো, তোমাদের ভিউ বলো, কে বলবে? ভরকেন্দ্র আর ভারকেন্দ্র কি সবসময় একই বিন্দু? হোয়াট ইজ ইউর ভিউ?
বলতে হবে কিন্তু, সমর্থ, বলতে হবে। কে আছিস বুঝতে পারছি না, কে কে আছিস বুঝতে পারছি না, তাই আমি জিজ্ঞাসা করতে পারছি না। যে যে আছিস বল। দেখি ভরকেন্দ্র আর ভারকেন্দ্র কি একই বিন্দু? কেন? কখন আলাদা হবে বলো? উহ, 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 উহ। তখন কি হবে? প্রশ্নটা যখন নিচে পড়বে তখন কি হবে? না, ওইসব কোনো নতুন ফান্ডা আবিষ্কার করলে হবে না। তোমার ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, একটা ফর্মুলায় দেখতে পাচ্ছি ভর কেন্দ্রতে আমরা ভরের ভ্রামক সেম করছি, ইকুয়াল করছি দুই দিকে। আর ভার কেন্দ্রতে আমরা করছি ভারের ভ্রামক ইকুয়াল করছি। এখান থেকে বল। বস্তুর আকারের উপর নির্ভর করে, কথাটা তুমি বলছো ঠিকই আছে। তাহলে আকারের উপর কেমন হলে কি হয়? অবশ্যই এখানে একটা কমেন্ট হলো বস্তুর আকারের উপর নির্ভর করে। আকারের উপর নির্ভর করে, দুটোই নির্ভর করে, দুটোই নির্ভর করে। এও নির্ভর করে, এও নির্ভর করে। হ্যাঁ, একদম তাই, একদম তাই। তো দিস ইজ দ্য রিজন। যদি ধরে নাও একটা বস্তু এত উঁচুতে আছে, তার মাথার দিকে যে ওজন, ওজনটা অনেক কম, নিচে তখন জিটা বেশি, মানে পৃথিবী, এটা ধরে নাও পৃথিবী, এটা হচ্ছে আমাদের আর্থ। যদি খুব কাছাকাছি দুটো বস্তু থাকে, ভেরি নিয়ার, দুটো বস্তু ভেরি নিয়ার আছে, তারা কোনো চাপ নেই। কিন্তু একটা বস্তু এখানে আছে, একটা বস্তু এখানে আছে, তাহলে এখানে এই বস্তুটাকে যে বল দিয়ে টানবে, এটা যদি M1 ভর হয়, তাহলে এটা M1 G1 হবে। আর এখানে যে বস্তু দিয়ে যে ওজন দিয়ে টানবে, সেটা হবে M2G2। তার মানে আমাদের ক্ষেত্রে যে ফর্মুলাটা ছিল আর, সেখানে হবে তোমার M1 G1 R1 প্লাস M2 G2 R2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি অ্যাভারেজ। এরকম হয়ে যাবে ফর্মুলা। তাহলে এইরকম যদি ফর্মুলা হয়ে যায় দুটো বস্তুর জন্য, তাহলে তো আমি ডাইরেক্ট এরকম কাটতে পারবো না। আর কেন্দ্রর ক্ষেত্রে এরকম হবে ফর্মুলা, জি এর অ্যাভারেজ নিতে হবে এখানে। আর এখানে R1 R2 G1 G2 আলাদা, এরা কাটছে না, কারণ এরা এতটাই উঁচুতে আছে যে G2 অনেকটাই কম ধরে নাও G1 এর তুলনায়। কিন্তু যখন কাছাকাছি থাকে, একটা ডালা বাটখারা, একতলা দুতলা তিনতলা চারতলা, তখন কিন্তু G1 আর G2 সমান হয়। G1 G2 যখন সমান হয়, তখন জি অ্যাভারেজের মানটাও জি এর সাথে সমান হয়। তাই ওরা কেটে যায়, তাই ওরা কেটে যায়। তার জন্য ভার কেন্দ্র কিন্তু যে হাইটের উপর নির্ভর করে, হাইটের উপর নির্ভর করে। কিন্তু ভর কেন্দ্র, এইসব জিনিস হলেও কিন্তু ভর কেন্দ্র এটা কিন্তু এইগুলোর উপর নির্ভর করে না। ভর কেন্দ্রের ফর্মুলা কিন্তু একদম ভরের ভ্রামক, এখানে ওজনের কোনো গল্পই নেই। তাই এই ভর কেন্দ্র যদি আমরা বলি RCM, এটা হবে পাতি M1 R1 প্লাস M2 R2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। কিন্তু RCG যেটা হলো, এইটা হচ্ছে ডিফারেন্ট, এটা ডিফার করে। ডিফার অ্যাজ জি ডিফার, জিটা যেহেতু পরিবর্তন করে, তখনও পরিবর্তন করে। কিছু কিছু জায়গায় যেমন ভার কেন্দ্রের কোনো অস্তিত্বই থাকে না, ভার কেন্দ্র বলে কোনো কথাই বলা যায় না। সেটা কোথায়? তাহলে যেখানে, যেখানে জি নেই, জি সমান শূন্য, সেখানে, সেখানে ভার কেন্দ্রের অস্তিত্ব থাকে না।
যেমন উদাহরণ কি, ফর এক্সাম্পল উদাহরণ কি, পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে, তারপর স্যাটেলাইটে, এটসেট্রা। এই সমস্ত জায়গায় কিন্তু কোন রকম জি নাই, তাই ভার ভার নেই, তাই ভার কেন্দ্রের কোনো কথা নেই। কিন্তু ভর কেন্দ্র সবসময় থাকবে, ভর থাকলে ভর কেন্দ্র থাকবে, সেই জন্য ভর কেন্দ্র হচ্ছে মোর ফান্ডামেন্টাল। তাই সেন্টার অফ মাস is more fundamental than center of gravity. এটা হচ্ছে সিএম, এটা হচ্ছে সিজি। বুঝলাম এটা? এবার আমরা 2D, তার মানে এইটা 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 আমরা বুঝলাম, কিন্তু মনে রাখবে সচরাচর, যেমন ধরে নাও এটা যদি পৃথিবী পৃষ্ঠ হয়, পৃথিবী পৃষ্ঠ যদি হয় এবং সেখানে যদি বিশাল উঁচু কোনো একটা অট্টালিকা থাকে, ধরে নাও বিরাট উঁচু অট্টালিকা, এত উঁচু চিন্তা করা যায় না, তাহলে এবং ইউনিফর্ম, তাহলে এইটা যদি তার সিএম হয়, তাহলে সিজি কিন্তু তার নিচে হবে, সিজি একটু হলেও নিচে হবে। কারণ কি, উপরের দিকে ওজনের কন্ট্রিবিউশন কম, নিচের দিকেরটা ভারী, বেশি ওজন। তাহলে আমরা যেমন আগের দিন আলোচনা করেছিলাম, ভর যেদিকে বেশি হয় ভার কেন্দ্র সেদিকে সরে যায়, সিমিলারলি ভার যে দিকটায় বেশি হবে ভার কেন্দ্রও কিন্তু সেদিকটা শিফট করে যাবে। তার মানে বিশাল উঁচু অট্টালিকা হলে সেক্ষেত্রে কিন্তু সেন্টার অফ মাসটা উপরে থাকবে এবং যেখানে থাকার সেখানে থাকবে, সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু একটু নিচে নেমে যাবে। তাহলে যেদিকে ভর বেশি, ভর কেন্দ্র সেদিকে শিফট করে। আবার এখানে আমরা লিখতে পারি, যেদিকে ভার বেশি, ভার কেন্দ্র সেদিকে শিফট করে। এই যে আমরা আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু এই আলোচনাগুলো একবার করে নিলে তোমাদের মধ্যে কোন রকম কোনো যদি সংশয় থাকে, কোনো জায়গায় যদি একটু অসুবিধা থাকে, সেগুলো ক্লিয়ার হবে বলে আমি আর একবার বলে দিলাম। এবার আমরা আসি ভার কেন্দ্র নির্ণয়। বলো বলো, কোশ্চেন বলো। এক্স্যাক্টলি। দেখো, ভর কেন্দ্র, ভর কেন্দ্রের অবস্থান, অবস্থান পিওর রোটেশনের সময়, পিওর রোটেশন বিশুদ্ধ ঘূর্ণনে, বিশুদ্ধ ঘূর্ণনে অপরিবর্তিত থাকে। মানে কি, যখন একটা বস্তু ঘোরে তখন তো সে তার ভরকেন্দ্রের সাপেক্ষে ঘুরবে। তাহলে পিওর রোটেশন বিশুদ্ধ ঘূর্ণন সম্বন্ধে বুঝতে হবে যে এই ঘূর্ণনটা মানে হচ্ছে নো সরণ, অনলি ঘূর্ণন। তাহলে কোনো সরণ যদি না হয়, তাহলে কি সে তার কোনোভাবে সেন্টার অফ মাস শিফট করবে? সে তো ঘুরবে। তার মানে কি, তার এই অক্ষ সাপেক্ষে সে ঘুরছে। পৃথিবী তার যদি নিজের অক্ষ সাপেক্ষে ঘোরে, তাহলে পৃথিবীর ভরকেন্দ্রের কোনো পরিবর্তন হয় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে পৃথিবীর ঘূর্ণন করার সাথে সাথে পৃথিবী সূর্যের চারিদিকেও ঘোরে, তাহলে পৃথিবীর ঘূর্ণনকে বিশুদ্ধ ঘূর্ণন বলা যায় না। কিন্তু ধরে নাও কোন একটা লাট্টুকে যদি এক জায়গায় বনবন বনবন করে ঘোরানো যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু লাট্টু তার যে অক্ষ বা তার সেন্টার অফ মাস, এখানেই কোথায় একটা সেন্টার অফ মাস থাকবে মধ্যেখানে, সেই সেন্টার অফ মাসের রেসপেক্টে সে ঘুরবে। তাহলে সেন্টার অফ মাস কিন্তু শিফট করবে না।
বোঝা গেল? কিন্তু বস্তুর মধ্যে না, বাইরে থেকে ধর, বাইরে থেকে আমি সেন্টার অফ মাসকে দেখছি এরকম লাল কালি দেওয়া আছে, এবার বস্তু ঘুরছে, ওই সেন্টার অফ মাস তো একটা বিন্দু, ওকে পালিয়ে যাবে, ওকে সরে যাবে না, কারণ ও তো ঘুরছে, ঘুরলে তো চারিদিকে ভরের ডিস্ট্রিবিউশন একই, ভরের ভ্রামক তো একই, সেন্টার অফ মাসের মোশনের কোনো পরিবর্তন হবে না যদি পিওর রোটেশন হয়, কোনো ট্রান্সলেশন যদি না হয়। মানে কি, যদি কোন রকম কোনো বল প্রয়োগ হয়নি, কোনো সেন্টার অফ মাসের বেগ নেই তখন। কিন্তু যদি যদি সরণ হয় তাহলে সরে যাবে, এখানে ছিল, সরে গিয়ে এখানে চলে গেল, তাহলে সেন্টার অফ মাস আগে কোথায় ছিল, পরে কোথায় এলো, তো সেন্টার অফ মাস সরে গেল। ধর আমি বা কেউ, কোন একটা লোক ধর ঘরের মধ্যে 1 ঘন্টায় বনবন 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 করে ঘুরছে, তাহলে আমি যদি জিজ্ঞেস করি সেই বস্তুটা বা ব্যক্তিটা সরণ কত হলো, 0। সরণ বলতে আমরা কার সরণ বুঝি, বস্তু কণার সরণ বুঝি। যদি বড় বস্তু হয় তাহলে তার ক্ষেত্রে কার সরণ বুঝি, তার সেন্টার অফ মাসের সরণ বুঝি। যদি বস্তুর সরণ 0 হয়, সেন্টার অফ মাসের সরণ 0 হবে। বস্তু সরণ যদি হয় তাহলে তার সেন্টার অফ মাস শিফট করবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। বোঝা গেল? ওকে, সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কনসেপচুয়াল জিনিস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট, ধরো 2D, এখন আমরা আলোচনা করব জি হচ্ছে সেম সর্বোচ্চ। সুতরাং ভার কেন্দ্র ভার কেন্দ্র ভার কেন্দ্র আর বলবো না, শুধু ভর কেন্দ্র বলবো। যখন বলের ভ্রামক আসবে তখন কেবলমাত্র আমরা ভার কেন্দ্র নিয়ে আলোচনা করব। তো এখন আমরা সেন্টার অফ মাস নিয়ে আলোচনা করব, সেন্টার অফ মাস নিয়ে আলোচনা করব। 2D, 2D কেস। 2D কেস মানে কি, ধরে নাও এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখানে একটা বস্তু আছে m1, তার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1। এখানে একটা বস্তু আছে m2, তার কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। এখানে একটা বস্তু আছে m3, তার কোঅর্ডিনেট হচ্ছে x3 y3। এবার বলেছে এই তিনটে বস্তু নিয়ে সংস্থা m1, m2, m3, এই তিনটি এই তিনটি বস্তু নিয়ে সংস্থা। এবার যদি জিজ্ঞেস করে ভর কেন্দ্র কোথায়, তাহলে কি করে আলোচনা করব? তখন বলছে যেহেতু এক্স এবং ওয়াই হচ্ছে পরস্পর দুটো স্বাধীন দুটো দিক, কারণ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই আমরা এক্স এর সেন্টার, আমরা যে সেন্টার অফ মাস পাবো, ধরে নাও সেন্টার অফ মাস কোথাও এইরকম কোনো একটা জায়গা আছে, কথার কথা বলছি, এরকম কোনো একটা জায়গা আছে, আমি ধরে নিচ্ছি এখানে সেন্টার অফ মাস আছে, তাহলে সেন্টার অফ মাসেরও তো একটা কোঅর্ডিনেট থাকবে, সেটা আমি ধরলাম এক্স সেন্টার অফ মাস, ওয়াই সেন্টার অফ মাস। তখন বলছে এক্স সেন্টার অফ মাসটাকে আলাদা ক্যালকুলেট করো, ওয়াই সেন্টার অফ মাসটাকে আলাদা ক্যালকুলেট করো। মানে আমরা যে ফর্মুলাটা লিখেছিলাম আর সমান m1r1 প্লাস m2r2 প্লাস m3r3, তিনটের জন্য এরকম হতো, ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 যে ফর্মুলা ছিল সেটাকে এখন xcm এর জন্য একবার ব্যবহার করো, একবার ycm এর জন্য ব্যবহার করো। মানে ycm আর xcm মানে কি, xcm হচ্ছে সেই সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট, এক্স অক্ষাংশ, আর ycm হচ্ছে সেই সেন্টার অফ মাসের ওয়াই কোঅর্ডিনেট। তাহলে যখন আমরা xcm বলবো তখন বলবো m1x1 প্লাস m2x2 প্লাস m3x3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। আর এর ক্ষেত্রে কি বলবো বলো, ycm টা বলো দেখি, একজন বলো, দীপাঞ্জন আছিস বল, ycm টা কি হবে? অমর তো আছিস?
বল কি হবে YCM টা এরকম করে দেখে। XCM এর সময় এখানে x বসালাম, YCM এর সময় কি বসাবো, দেখ এখানে x আছে, এর একটা x আছে, এর একটা x আছে, তাহলে YCM এর সময় কি বসাবো, M1 Y1 M3 Y3 নিয়ে ছেড়ে দেবো, নিয়ে ছেড়ে দেবো বাই M1 প্লাস M2 প্লাস M, একদম তাই। তা তোমাদের যা দেবে তাই ক্যালকুলেট করতে পারবে। যদি 3D কেস হয় তাহলে ZCM একটা অ্যাড হবে। 3D কেস যদি হয় তাহলে সেক্ষেত্রে সেন্টার অফ মাস যেটা হবে তার কোঅর্ডিনেট যদি x সেন্টার অফ মাস, y সেন্টার অফ মাস, z সেন্টার অফ মাস যদি হয়, তাহলে x সেন্টার অফ মাস যেমন ধর দুটি, যদি 2 বডি হয় তাহলে আমার লিখতে সুবিধা হবে। 2 বডি, দুখানা যদি বডি হয় তাহলে x সেন্টার অফ মাসের ক্ষেত্রে হবে m1x1 প্লাস m2x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। y সেন্টার অফ মাস কি হবে, m1y1 প্লাস m2y2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। z সেন্টার অফ মাস সমান হবে m1z1 প্লাস m2z2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই যে কথাগুলো আমরা আলোচনা করছি, এই যে ফর্মুলাগুলো, এইগুলো কিন্তু বিচ্ছিন্ন বস্তু রয়েছে তাদের সংস্থার জন্য। এখানে একটা আছে, ওখানে একটা আছে, এখানে একটা আছে, সেখানে একটা আছে। তা আমরা দুটো কেস আলোচনা করব বলেছিলাম। একটা হচ্ছে যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ডিসক্রিট, ডিসক্রিট, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। এই যে ফর্মুলাগুলো আমরা আপাতত লিখলাম এগুলো সব ডিসক্রিট বডির জন্য। তাহলে আমরা দুটো ডিস্ট্রিবিউশন পাই। ডিস্ট্রিবিউশন বডির দু রকম হয়, ডিস্ট্রিবিউশন অফ মাস, মাস মাসটাকে ভরটাকে ছড়িয়ে রেখেছে কেমন ভাবে, সেটা হতে পারে ডিসক্রিট। ডিসক্রিট মানে কি, ছড়ানো ছিটানো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বিভিন্ন দিকে ছড়ানো। M1 M2 এরকম করতে করতে ডট 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 Mn আছে, n খানা বস্তু এরকম ছড়ানো আছে, এটা হচ্ছে ডিসক্রিট। আর একটা কি হয়, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা কেমন দেখতে হয়, ধরো না একটা পেন্সিল, একটা পেন্সিল এরকম ছিটালো পেন্সিল আছে, সেই পেন্সিলের সব জায়গায় তো ভর আছে, প্রতিটা জায়গায় ভর আছে, কোথাও বেশি কোথাও কম, ফাংশন থাকতে পারে নাও থাকতে পারে, সুষমও হতে পারে। সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কন্টিনিউয়াস, এটাকে বলা হয় নীরব চিহ্ন। আর ডিসক্রিট মানে হচ্ছে ডিসক্রিট, আলাদা আলাদা জায়গায় ছড়ানো। তা আমরা এই যে প্রিভিয়াস যে ফর্মুলাগুলো লিখলাম, প্রিভিয়াস ফর্মুলাগুলো যেগুলো লেখা হলো সেগুলো সব কিন্তু ডিসক্রিটের জন্য, এগুলো অল ফর ডিসক্রিট। তাহলে ডিসক্রিটের ক্ষেত্রে আমরা সাম করে করে যোগ করে করে করি, যোগটাই কন্টিনিউয়াসের ক্ষেত্রে হয়ে যায় ইন্টিগ্রেশনে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে তাহলে কি হবে, তাহলে ডিসক্রিট টু কন্টিনিউয়াস। ফর্মুলাটা কি করে চেঞ্জ হবে, ফর্মুলা হচ্ছে দেখো, যদি আর আমি বলি, আর যদি বলি তাহলে আমি পেলাম m1r1 প্লাস m2r2 প্লাস ডট 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 প্লাস mnrn, ধরো n খানা আছে, ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস ডট 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 প্লাস mn। তার মানে কি, ছোট ছোট এম, ছোট ছোট এম বিভিন্ন দূরত্বে সাজানো আছে, ছোট 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 এম। তার মানে এইটাকে আমরা লিখতে পারি সামেশন ওভার এম আই আর আই, যেখানে আই যাচ্ছে 1 টু n, ডিভাইডেড বাই সামেশন ওভার শুধু এম আই, আই ইকুয়াল টু হচ্ছে 1 টু n। এখানে আই যেটা, এই আইটাকে বলা হয় রানিং ইন্ডিসেস, এটাকে বলা হয় রানিং ইন্ডিসেস। রানিং ইন্ডেক্স কেন, কারণ এই আয়ের মান প্রথমে 1 বসবে, তারপরে 2 বসবে, তারপরে 3 বসবে, আর এখানে এই যে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটা হচ্ছে সাম সিগনে, সাম, সাম মানে যোগফল, বাংলায় এটাকে বলা হয় যোগফল।
এই জিনিসটার মধ্যে এইটা হচ্ছে তোমার ছোট 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 মাস, আর এইটা হচ্ছে দূরত্ব। এবার কন্টিনিউয়াসে যখন যাব, তখন এই সামেশনটা হয়ে যাবে ইন্টিগ্রেশনে চেঞ্জ হয়ে যাবে, সামেশনটা চেঞ্জ হয়ে যাবে ইন্টিগ্রেশনে। আর ছোট যে অংশটা থাকবে তার ডিএম হবে, মানে এম যেহেতু ছোট তাই ডিএম হবে, আর যেহেতু দূরত্ব আর আই না হয়ে সেটা আর হবে। তার মানে কি, এটা একটু মনে রেখো। আর যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে সামেশন ওভার এম আই আর আই ইকুয়াল টু 1 to n ডিভাইডেড বাই সামেশন ওভার আই ইকুয়াল টু 1 to n অনলি এম আই। এখানে যদি আমরা কন্টিনিউয়াস কেসে যাই, কন্টিনিউয়াস কেসে যদি আমরা ডিসকাস করি, তাহলে সামেশন উইল বি রিপ্লেসড বাই ইন্টিগ্রেশন। এমআই যেহেতু এমআই উইল বি রিপ্লেসড বাই ডিএম, আর আই উইল বি রিপ্লেসড বাই আর। তাহলে কন্টিনিউয়াস কেসে আর আরটা আমার কিরকম করে লিখবো বলো তো দেখি, ইন্টিগ্রেশন আর ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম। লিমিট কি, লিমিট যেমন যেমন থাকবে তেমন তেমন করব। এখানে মাসের লিমিট দিয়েছি, তাহলে মাস হবে ডিস্ট্রিবিউট আছে 0 to m, একদিক থেকে অন্য দিকে যাবে, এখানে 0 to m হবে। যেমন যেমন প্রবলেম থাকবে তেমন তেমন করব। তো দিস ইজ দ্য ফর্মুলা, জেনারেল ফর্মুলা। এটা হচ্ছে 1D ফর্মুলা। 2D ফর্মুলার ক্ষেত্রে কি হবে, এই কি বোঝা গেল এটা? হ্যালো 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 হ্যালো, এটা কি বুঝতে পেরেছো? ঠিক এই জিনিসটা যদি আমরা এক্সসিএম ওয়াইসিএম জেডসিএম বলি, তাহলে কি হবে? তাহলে একটা এক্সসিএম করব, একটা ওয়াইসিএম করব, একটা জেডসিএম করব। তাহলে দেখো, যদি 2D কেস হয়, 2D কেস যদি হয়, তাহলে আমরা আর যেখানে আছে সেটা আমার এখন হয়ে যাবে এক্সসিএম আর ওয়াইসিএম। তাহলে কি করে ক্যালকুলেট করব? এখানে তখন কন্টিনিউয়াস কেস, নীরব ছিন্ন যখন বস্তু নীরব ছিন্ন যখন থাকবে তখন কি হবে? তখন আমার ফর্মুলাটা হবে এক্সসিএম সমান ইন্টিগ্রেশন মাস ছোট ডিএম, এখানে হবে এক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিএম। ওয়াইসিএম কি হবে? এরকম হবে, ইন্টিগ্রেশন কি হবে বলো? এখানে দেখো এমআই এক্সআই ছিল m1 x1 প্লাস m2 x2, তাহলে এম ছিল এক্স ছিল বাই m1 প্লাস m2 ছিল। এক্সসিএম ক্যালকুলেট করার সময়, ওয়াইসিএম ক্যালকুলেট করার সময় কি ছিল? m1 y1 প্লাস m2 y2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। জেডসিএম ক্যালকুলেট করার সময় কি ছিল? m1 z1 প্লাস m2 z2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সসিএম ওয়াইসিএম জেডসিএম সব আছে। তাহলে এখানে কি হবে বলো তো দেখি ফর্মুলা, ইন্টিগ্রেশন কি হবে? একদম তাই, ওয়াই ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম। সিমিলারলি যদি এটা 3D কেস হতো, তাহলে জেডসিএম টা অ্যাড হতো, জেডসিএম হবে ইন্টিগ্রেশন জেড ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম। তো এই করে আমরা যা খুশি, এই যে ফর্মুলা আর ইন্টিগ্রেশনের রুল যদি জানা থাকে, তো আমরা যা খুশি ক্যালকুলেট করতে পারবো, যেমন খুশি ক্যালকুলেট করতে পারবো, যা দেবে ক্যালকুলেট করে ফেলতে পারবো। এবার সেইগুলো বিভিন্ন ধরনের ক্যালকুলেশন হয়, বিভিন্ন ধরনের বস্তু সংস্থা হয়। তোমাদের বইয়ে খুব একটা বেশি নেই, কিন্তু আমি কিন্তু কতগুলো করাবো। যেমন ধরো এখানে তোমাদের দৃঢ় বস্তুর ভরকেন্দ্র কিছু ক্যালকুলেশন আছে তোমাদের বইয়ে, আমার এই বইয়ে আছে তোমার 1.6 যেটা আছে, 1.6 নীরব ছিন্ন বস্তুর ভরকেন্দ্র 1.6, সেইটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে অনেকগুলো কেস দেওয়া আছে। যেমন ধরো অর্ধগোলক ভরকেন্দ্র, ঋজুদণ্ডের ভরকেন্দ্র, এইরকম ধরনের বিভিন্ন ভরকেন্দ্র আছে। সেই ভরকেন্দ্রগুলোর মধ্যে আরো কিছু আছে, নিরেট শঙ্কু দেখতে পাচ্ছ তোমরা, দেখো তোমাদের বইয়ে, বই থেকে এগুলো প্রমাণ আমরা সব করতে পারবো, কিন্তু প্রমাণগুলো আমি
প্রমাণ যেগুলো থাকবে, এখানে বিভিন্ন জিনিস আছে, আমি সেগুলোর ভরকেন্দ্র আমরা ক্যালকুলেট, আমি আপাতত লিখে দিই। দেখো, বস্তু ভরকেন্দ্র, এখানে একটা লিস্ট করে দিচ্ছি হালকা করে। আর এগুলোর প্রমাণ হবে, প্রমাণ আমরা করাবো অফলাইন ক্লাসে। দিস আর ভেরি ইজি, কিন্তু আপাতত মনে রাখলেই ভালো। যেমন ধরে নাও একটা এল দৈর্ঘ্যের রড সুষম, এল দৈর্ঘ্যের সুষম রড, এল দৈর্ঘ্যের সুষম রড। তাহলে এটা কিরকম প্রবলেম, 1D না 2D? মোটামুটি এটা 1D না 2D? 1D ধরতে পারি। কেন 1D ধরতে পারি? তার কারণ এখানে যদি এটা আমার এর মধ্যবিন্দু বরাবর অক্ষ হয়, তাহলে এই অক্ষ সাপেক্ষে এই দুটো দিক হচ্ছে সুষম। তাহলে যেদিক দুটো দিক সুষম হবে, সেক্ষেত্রে ভরকেন্দ্র কিন্তু একদম অক্ষের উপর থাকবে। তার মানে বস্তুটার রড যদি আমি বলি, এটা পাতি 1D, একদিকে থাকবে, উঁচু নিচু হবে না। তাহলে এর ভরকেন্দ্র এই অক্ষের উপরেই কোন একটা বিন্দুতে থাকবে, কোন একটা জায়গায়। তো বলো তো দেখি কোথায় থাকতে পারে ভরকেন্দ্র, গেস করে। এইটা যদি ধরে নাও একদম মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট। তার মানে এইটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এইখানে হবে সেন্টার অফ মাস, যেটা হচ্ছে L/2, আর জিরো হবে। এই যে জিরোটা হলো কেন, তার কারণ হচ্ছে এইটা যদি ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, যে অক্ষ বরাবর প্রতিসম হবে, যে অক্ষ বরাবর, এখানে ইম্পর্টেন্ট একটা নোট আমি লিখে দিচ্ছি, যে অক্ষ সাপেক্ষে, অক্ষের সাপেক্ষে কোনো একটি বস্তুর, কোনো একটি বস্তুর ভরের বিন্যাস, ভরের বিন্যাস সুষম হবে, সেই অক্ষের উপাংশ ভরকেন্দ্রের, ভরকেন্দ্রের সেই অক্ষের উপাংশ শূন্য হবে। কথাটা বোঝাতে পারলাম কিনা আমি বুঝতে পারছি না। কথাটা বুঝতে হবে, এখানে বাংলা ভাষায় হয়তো আমার খানিকটা ডিফিকাল্টি থাকতে হবে, কিন্তু কথাটা বুঝতে হবে। যেমন ধরে নাও, আমি বলতে চাইছি একটা অক্ষের সাপেক্ষে বিন্যাস যদি সুষম হয়, মানে কি? ধরে নাও এই হচ্ছে একটা বস্তু, এক্স অক্ষ ধরে নাও এটা, আর এইটা ধরে নাও ওয়াই অক্ষ। এখানে ধরে নাও আমি একটা ভরের ডিস্ট্রিবিউশন দিচ্ছি। এখানে ডেফিনেটলি, এখানে ডেফিনেটলি তুমি কোন, এখানে যেহেতু এটা 2D বডি, 2D, তাহলে 2D যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেন্টার অফ মাস যেটা হবে, তার ক্ষেত্রে এক্সিএম আর ওয়াইসিএম থাকবে। এবার তুমি বলো, চিত্র দেখে বলো ডেফিনেটলি কোনটা জিরো হবে? ওয়াইসিএমটা দেখো জিরো, যদি না আমি ছবিটা ভালো করে খারাপ করে এঁকেছি হয়তো। ছবিটা ধরে নাও এরকম করা আছে, আর এইটা এদিকে চেপটে দিয়েছি। তাহলে দেখো এই ওয়াই এর এদিকে যা ডিস্ট্রিবিউশন, এদিকে যা ডিস্ট্রিবিউশন, সব একই সব জায়গায়। তাহলে কি বললাম, অক্ষ সাপেক্ষে বললাম না? বেসিক্যালি ওয়াই অক্ষ সাপেক্ষে মানে ওয়াই অক্ষ বরাবর। আগে আগে আগের যে আমি এটা লিখলাম স্টেটমেন্টটা, আমি জাস্ট একটু চেঞ্জ করছি। স্টেটমেন্টটা হচ্ছে যে অক্ষ বরাবর, সাপেক্ষে নয়, যে অক্ষ বরাবর সুষম, সুষম ডিস্ট্রিবিউশন বিন্যাস, সেই অক্ষের উপর, সেই অক্ষের উপর সেন্টার অফ মাস থাকবে।
তাহলে সেই অক্ষের উপর থাকবে, মানে এখানে যেমন দেখতে পাচ্ছি ওয়াই বরাবর সুষম, তাহলে এখানে ডেফিনেটলি আমি বলবো ওয়াই সিএম সমান 0। যেমন ধরুন এই ছবিটা অনেকটা আমি ক্লোজ এঁকে দিয়েছি, বাম পক্ষ ডান পক্ষ। সাপোজ আমি তোমাদেরকে একটা রিং দিলাম, রিং, হাফ রিং। এটা ধরে নাও হাফ রিং, তাহলে এটা 2D। তাহলে 2D হলে এক্স সিএম থাকবে, ওয়াই সিএম থাকবে। এখানে তুমি বলো তো, বলে দাও তো দেখি কোনটা 100% 0 হবে। সেমি সার্কেল, হাফ মানে সেমি। হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক। বলো আগেরটা কি হবে, এখানে কোনটা 0 হবেই? আমি বোঝাতে পারছি না। এখানে কোন এক্স সিএম 0 হবে না ওয়াই সিএম 0 হবে বলো? কেন? কারণ এক্স অক্ষ বরাবর এইটা যদি 0 0 বিন্দু যেহেতু দেখতে পাচ্ছি, এক্স অক্ষ বরাবর প্রতিসম এদিক ওদিক, তাহলে এখানে এক্স সিএম 0 হবে, ওয়াই সিএম 0 হবে না। কারণ ওয়াই এর শুধু উপরের দিক আছে, নিচের দিক নেই। তাহলে সেন্টার অফ মাসটা এরকম কোন একটা জায়গায় থাকবে, এখানে সেন্টার অফ মাস থাকবে। সিমিলারলি অর্ধগোলক যদি হয় তাহলে তার কোণগুলো 0 হবে এখানে। এটা 3D, তাহলে এর এক্স সিএম হবে, ওয়াই সিএম হবে, জেড সিএম হবে। বলো তো দেখি কোনগুলো কোনগুলো 0 হবে আর কোনগুলো কোনগুলো 0 হবে না? অর্ধগোলকের ক্ষেত্রে কোন দিকটা 0 হবে আর কোনটা 0 হবে না? দেখো এরকম করে বস্তুটা পড়ছে আর এরকম গোল হচ্ছে। এইটা হচ্ছে জেড, এইটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই বরাবর কি, ওয়াই বরাবর দুই দিক সমান কি সমান নয়? সিমিলারলি এক্স বরাবর বস্তু দুটি দুই দিকে সমান কি সমান নয়? সমান। তাহলে এখানে শুধুমাত্র 1D ছিল বলে, 2D ছিল বলে এক্সিএম সমান হয়েছে। এখানে এক্সিএম ও সমান হবে, ওয়াইসিএম ও মানে 0 হবে। তাহলে এখানে এক্সিএম 0 হবে, ওয়াইসিএম 0 হবে, জেড সিএম কিছু একটা থাকবে। তার মানে এর এখানে থাকবে, এখানে সেন্টার অফ মাস থাকবে কোন একটা পয়েন্ট। যেমন ধরে নাও কোণ, একটা কোণ বলি, শঙ্কু, এরকম ধরে নাও একটা জায়গা আছে, কোণের বেস, এটা হচ্ছে কোণের বেস, ভূমি, বেস মানে ভূমি। আর এরকম কোন জায়গা, এটা হচ্ছে শীর্ষবিন্দু, ভার্টেক্স। তাহলে এটা এরকম করে জয়েন হবে। ধরে নাও এটা হচ্ছে পয়েন্ট, এটা ধরে নাও জেড,
এটা ধরে নাও ওয়াই, আর এটা ধরে নাও এক্স। তাহলে এইটা যদি 3D অবজেক্ট হয়, তাহলে এর এক্স সিএম থাকবে, ওয়াই সিএম থাকবে, জেড সিএম থাকবে। কোনগুলো জিরো হবেই? হ্যালো, কোনগুলো জিরো হবেই বলো? তাহলে এক্স ওয়াই জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা থাকবে। তা তোমরা এখান থেকে এই যে 1 পয়েন্ট তোমাদের আজকে আমি এখন ছেড়ে দিচ্ছি, এখানে 1.6 এর চ্যাপ্টারের মধ্যে 1.6 এ দেখবো অনেকগুলো সমীকরণ দেওয়া আছে। অর্ধগোলকের জন্য 3r/8, রিং এর জন্য, রডের জন্য অমুক চোং টোং হেন তেন, নিরেট শঙ্কু, এসবগুলো দেওয়া আছে। এখান থেকে বিভিন্ন ধরনের বস্তুর জন্য সেন্টার অফ মাসের অবস্থান, এগুলো লিখবে অ্যান্ড মুখস্থ করবে। এটা কিন্তু মাস্ট। নেক্সট ডে এগুলো মুখস্থ, আরো আমি কিছু পাঠিয়ে দিচ্ছি, সেগুলো একটু মুখস্থ করবে। আর এদের ক্যালকুলেশন গুলো আমি পাঠিয়ে দিচ্ছি, একটু দেখে নেবে যাদের যাদের ইন্টারেস্ট থাকবে। আর নইলে ঝেড়ে মুখস্থ করে নাও আপাতত পরীক্ষার জন্য, সেগুলোই পরীক্ষায় পড়বে। এবং তারপর আমরা একটা স্কোয়ারের সাথে একটা হাফ সার্কেল, সেমি সার্কেল, এগুলো সব যোগ করব, বা কোনো একটা সংস্থা থেকে একটা অংশ কেটে নেব, নিয়ে আমরা দেখব যে সেন্টার অফ মাস কোন দিকে শিফট করছে। পরের ক্লাস তোমাদের হবে স্যাটারডে। স্যাটারডে যদি সকালে না নিতে পারি, সকালে যদি হয় তো ভালো, না হলে রাত্রে হবে অনলাইন। ওকে।